সো গাইস, কেমন আছেন আপনারা সবাই? আশা করি সবাই খুব ভালো আছেন। আজকে আমরা একটা খুবই স্পেশাল সিনেমা সম্পর্কে জানতে চলেছি, যে সিনেমাটির নাম হচ্ছে ডিপ ইম্প্যাক্ট, যেটার শাব্দিক অর্থ হচ্ছে গভীর প্রভাব বা মারাত্মক প্রভাব। আর থাম্বনেইলে আমরা যেমন বলেছি যে কিয়ামত কিভাবে হবে, এই সিনেমাটা সেরকমই। মানে ডাইনোসর যুগে ডাইনোসররা যেভাবে ধ্বংস হয়েছিল, এই সিনেমাটি ওইরকম একটা থিওরির উপর নির্ভর করে তৈরি করা হয়েছে যে মানবজাতি এভাবে ধ্বংস হতে পারে। তো যাই হোক, কথা না বাড়িয়ে চলুন সিনেমাটি সম্পর্কে আমরা জেনে আসি। তো কাহিনীর শুরুতে আমরা দুটো ছেলে মেয়েকে দেখি। একজনের নাম হচ্ছে লিও আর মেয়েটির নাম হচ্ছে সারা। আর সারাকে দেখা যায় সে টেলিস্কোপ দিয়ে আকাশের দিকে দেখছে, আর তাদের কথায় আমরা বুঝতে পারি তারা একজন আরেকজনকে অনেক বেশি ভালোবাসে। আর এখানে উল্লেখ্য, তারা স্কুলে থেকে অ্যাস্ট্রোনট বা মহাকাশ জ্ঞানের একটা অ্যাসাইনমেন্ট করছিল। তো লিও যখন টেলিস্কোপে দেখছিল তখন সে একটা জিনিস লক্ষ্য করে, সেটা হচ্ছে তারার মতো কোনো একটা কিছু জল করছে। সে প্রথমে ভাবে এটা কোনো স্যাটেলাইট হবে। আপনাদের মধ্যে অনেকেই হয়তো স্যাটেলাইট অনেক সময় আকাশে দেখেছেন, যেটা তারার মতো কিন্তু একটু বড় থাকে, তবে স্যাটেলাইট কখনো এক জায়গায় থাকে না, এটা নড়াচড়া করে আর কি। তো যাই হোক, ওরা যে তারাটা দেখে, ওদের হিসাব অনুযায়ী এরকম কোনো তারা এর আগে ওরা কখনোই দেখেনি। মানে এখানে এই জায়গাটিতে ওরকম কোনো তারা থাকার কথা ছিল না। তো এটা যখন ওদের পাশে থাকা বিজ্ঞান স্যারকে ওরা অবগত করে, তখন সে বলে তোমরা এটার ছবি তুলো, আর এটার ছবি তুলে ডক্টর মার্কাসকে পাঠিয়ে দাও। তো পরের দিন যখন ডক্টর মার্কাসের কাছে এই ছবিটা পৌঁছায়, তখন সেই তারা দেখে চমকে যায় এবং গবেষণা করে সে জানতে পারে এটা অনেক বড় একটা কমেট, যেটা অনেক দ্রুত পৃথিবীর দিকে আসছে। আর কমেট মানে আমি বুঝিয়ে বলছি, মনে করুন আমাদের যে পৃথিবী রয়েছে, এরকম আকাশে কিন্তু অনেক গ্রহ রয়েছে, কিন্তু প্রত্যেকটা গ্রহই আস্তে আস্তে মরে যায় বা টাইম শেষ হয়ে যায়। তখন সেই গ্রহটা ধ্বংস হতে পারে বা ব্রাস্ট হয়ে যায়, তখন সেটা থেকে অনেক টুকরা হয়, আর সেই টুকরাগুলো মহাকাশে ভাসতে থাকে, আর সেগুলোকেই কমেট বলা হয়ে থাকে। তো যাই হোক, ওই কমেটটি পৃথিবীর দিকে আসছে এবং এখনো কোটি কিলোমিটার দূরে রয়েছে, আর এর জন্য পৃথিবীতে পৌঁছাতে এটার অন্তত 1-1.5 বছর সময় লাগবে। আর ওটা যদি পৃথিবীতে আসে, পৃথিবী ধ্বংস হয়ে যেতে পারে। তো ডক্টর মার্কাস এই পুরো তথ্যটি একটা ফ্লপি ডিস্কের মধ্যে সেভ করে রাখে। মানে এখন তো পেন ড্রাইভ রয়েছে, ডিভিডি বা সিডি ডিস্ক রয়েছে, তৎকালীন সময় আর কি ফ্লপি ডিস্ক ছিল। তো ওই ফ্লপি ডিস্কটার নাম দেয় ওলাফ, আর এর সাথে লিওর নামটাও লিখে দেয়, কারণ লিও তার কাছে এই ইনফরমেশনটা দিয়েছে। তো সেই তথ্যটি নিয়ে নাসায় যেতে চায়, যাতে সে অনুযায়ী কাজ করা যায়। কিন্তু সে যখন নাসার কাছে পৌঁছাচ্ছিল, তার আগেই তার গাড়িটা একটা ট্রাকের সাথে অ্যাক্সিডেন্ট করে, আর এরই মধ্যে 10 মাস কেটে যায়। আর 10 মাস পরে আমাদের দেখানো হয় আমেরিকার সেক্রেটারি অফ টেরিটরি পদত্যাগ করেছেন। আর পদত্যাগের কারণ বলা হয়েছে তার স্ত্রী এলির শরীর অনেক অসুস্থ। কিন্তু একটা রিপোর্টার সন্দেহ করে বসে যে এত বড় একটা পার্সন, সে হঠাৎ করে কেন পদত্যাগ করবে? এর পেছনে নিশ্চয়ই অন্য কোনো কাহিনী রয়েছে। আর তখন সে অ্যালেন নামে লোকটির সাথে দেখা করতে যায়। আর তারা যখন দেখা করতে যায়, তখন দেখে বাড়ির বাইরে খাবার দাবারের অনেক জিনিস তারা এক জায়গায় করেছে। তাদের দেখে মনে হচ্ছে তারা কোথাও যাওয়ার প্রস্তুতি নিচ্ছে, যেখান থেকে 2 বছরে তারা ফিরবে না বা 1 বছরে ফিরবে না। তো তখন জেনি মানে ওই সাংবাদিক অ্যালেনকে প্রশ্ন করে, আমি জানি আপনার ডিপার্টমেন্টে অনেক গোপন টেলিফোন লাইন রয়েছে, যেগুলো দিয়ে আপনি সরাসরি প্রেসিডেন্টের সাথে কথা বলতে পারেন। আর আমি এটাও জানি আপনি এমনি পদত্যাগ করেননি। আপনি পদত্যাগে যে তথ্যটি দিয়েছেন সেটা অবশ্যই মিথ্যা ছিল। আপনি আমাদের কাইন্ডলি বলবেন যে সরকার বা প্রেসিডেন্ট কি তথ্যটি আমাদের কাছ থেকে লুকাচ্ছে। তখন এলেন নামে লোকটি বলে, আচ্ছা তুমি কি এটাকে পাবলিক নিউজ বানাতে চাও? তুমি যদি এমনটা করো, তাহলে তোমার কাছে ধরো পৃথিবীর সবচেয়ে বড় একটা খবর রয়েছে, কিন্তু এতে কারো লাভ হবে না, উল্টো পুরো দুনিয়াতে একটা হাঙ্গামার সৃষ্টি হবে, আর এটা উপযুক্ত সময় নয়। আর এতটুকু বলে সে সেখান থেকে চলে যায়। আর এরপর জেনি যখন বাড়ির দিকে যাচ্ছিল, তখন তার চারিদিকে অনেকগুলো কালো গাড়ি আসে, আর এরপর তার গাড়িটা থামিয়ে দেওয়া হয়। আর আমরা দেখি তার ভেতরে FBI এজেন্ট রয়েছে, যারা জেনিকে ধরে তার সাথে নিয়ে যায়, আর তাকে সরাসরি প্রেসিডেন্টের কাছে নিয়ে যাওয়া হয়। আর প্রেসিডেন্ট তাকে বলে, তুমি হয়তো কিছু আজ করতে পেরেছো, এটা নিয়ে নিউজ করো না, তার বদলে আমি তোমাকে 2 দিন পরে হোয়াইট হাউসে আমরা যে প্রেস কনফারেন্স করব, সেখানে তোমাকে সেকেন্ড সিট দেওয়া হবে, যেটা পৃথিবীর যে কোনো রিপোর্টারের জন্য অনেক বড় একটা ব্যাপার। আর তোমার সকল প্রশ্নের উত্তর যেটা তুমি অ্যালেনের কাছ থেকে চাও, আমাদের কাছ থেকে চাও, সেটা তুমি 2 দিন পরেই জানতে পারবে। তো জেনি এই কথায় রাজি হয়ে যায়, কিন্তু সে বাড়িতে এসে তারপরও অ্যালেনের সত্যটা বের করার চেষ্টা করে। আর এরপর সে অ্যালেনের পদত্যাগ পত্রটি আবার রিসার্চ করে, আর ওই পদত্যাগ পত্র যখন দেখে, তখনও দেখে অ্যালেনের স্ত্রীর নাম হচ্ছে অ্যালি, কিন্তু সেটার বানান ELLE নয়, সেটাতে E.L.E লেখা। আর এটা কিন্তু এক্সটেনশন লেভেল ইভেন্ট, মানে ডাইনোসররা বিলুপ্ত হয়েছিল তখন পৃথিবীতে যে একটা ভয়ঙ্কর ইভেন্ট ঘটেছিল, সেটাকে সংক্ষেপে ELE বা এক্সটেনশন লেভেল ইভেন্ট বলা হয়। তো এখানেও এইভাবে ELE লেখা, তার মানে পৃথিবীতে এমন কিছু হতে চলেছে যেটা মানব জাতির বিলুপ্তির কারণ হবে। তবে তারপরেও সে কিছু বলে না। সে এরপর হোয়াইট হাউসে যায়, আর কনফারেন্সে দেখা যায় প্রেসিডেন্ট বলে, আমাদের পৃথিবীতে প্রায় অনেক সময়ের কমেট বা পাথর পড়ার রেকর্ড রয়েছে, আর মহাকাশ থেকে যে পাথরগুলো পড়েছে বা যে ছোট সাইজের কমেট গুলো পড়েছে, সেগুলোর সাইজ একটা গাড়ির সমান বা আমাদের একটা হাতের সমান। কিন্তু বর্তমানে পৃথিবীর দিকে এমন একটা কমেট ধেয়ে আসছে, সেটা মাউন্ট এভারেস্টের থেকেও বড়। মানে বুঝতেই পারছেন মাউন্ট এভারেস্ট কত বড় একটা পাহাড়, এবং বলা হয় এটার ওজন হচ্ছে 5000 মিলিয়ন টনস। আর এটা যদি পৃথিবীর সাথে ধাক্কা খায়, তাহলে পুরো পৃথিবী ধ্বংস হয়ে যাবে। আর যেভাবে ডাইনোসররা বিলুপ্ত হয়ে গিয়েছে, সেভাবে পৃথিবীর পৃষ্ঠ থেকে মানুষেরাও বিলুপ্ত হয়ে যাবে।
তবে আশার ব্যাপার হচ্ছে গত 8 মাস ধরে রাশিয়া এবং আমেরিকা এই দুই দেশ মিলে পৃথিবীর সবচেয়ে বড় স্পেস স্টেশন বানাচ্ছে, যেটা মাঝ আকাশে হবে। আর খুব শীঘ্রই আমরা একটা স্পেশাল অপারেশন করব, যাদের কাজ হবে ওই কমেটটিকে পৃথিবীতে আসতে বাধা দেওয়া। এতে যদি আমরা সফল হই তাহলে হয়তো অনেক মানুষের প্রাণ বেঁচে যাবে। আর এখানে প্রেসিডেন্ট আরো বলে ডক্টর মার্কাস ওলাফ এবং লিউ পিটারম্যান সবার আগে এই কমেটটি দেখেছিল। তবে মার্কাস ওলাফ গাড়ি অ্যাক্সিডেন্টে মারা যান আর তার কাছ থেকে আমরা একটা ডিস্ক পাই, আর সেই ডিস্ক থেকেই আমরা এই তথ্যগুলো পেয়েছি। আর তারপর থেকেই মানবজাতি রক্ষায় যে কাজগুলো করা প্রয়োজন আমরা সেটা করার চেষ্টা করছি। আর এর সাথে আরো বলা হয় ওটা পৃথিবীতে আরো 1 বছর আগেই আঘাত হানতে পারতো, কিন্তু ওটা যখন পৃথিবীর দিকে আসছিল তখন সূর্যের আকর্ষণে সেটাও পৃথিবীর মতো সূর্যের চারদিকে ঘুরছে। তবে খুব শীঘ্রই সেটা এমন একটা অবস্থানে চলে আসবে যখন সেটা সূর্যের বলয়ের মধ্যে থাকবে না, সেটা তখন পৃথিবীর দিকে আকর্ষিত হবে। আর তারপর পৃথিবীতে এসে মানবজাতি পৃথিবী থেকে সারা জীবনের জন্য বিলুপ্ত হয়ে যাবে। তো এদিকে আবার বাড়িতে খবরে লিউ পিটারম্যান এটা দেখছিল, তবে সে প্রথমে বুঝতে পারে না প্রেসিডেন্ট কোন লিউ পিটারম্যানের কথা বলছে। আর তখন তার মনে হয় 1 বছর আগে সে যে কমেটটা দেখেছিল সেটা সম্পর্কে হয়তো প্রেসিডেন্ট কথা বলেছে, কারণ সে তো ওই ছবিটা মার্কাস ওলাফকেই সেন্ড করেছিল। তো যাই হোক, তখন আমরা দেখি পিটারম্যানের আশেপাশের প্রতিবেশীরা পিটারম্যানকে দেখতে আসে যে কি হতে চলেছে, তথ্য জানতে আসে। আর আমরা দেখি লিউ পিটারম্যান অনেক ফেমাস হয়ে গিয়েছে, কিন্তু সে এটার পুরো ক্রেডিট ডক্টর মার্কাসকে দেয়। সে বলে আমি এটা অবশ্যই সবার আগে দেখেছিলাম, কিন্তু ডক্টর মার্কাসই এটা সম্পর্কে বিস্তারিত রিসার্চ করেছেন। আর অন্যদিকে আমাদের দেখানো হয় অ্যাস্ট্রোনটের একটা টিম, মানে রাশিয়া আর আমেরিকার একটা টিম ওই কমেটের মধ্যে চলে গিয়েছে। আর এখানে উল্লেখ্য ওই গ্রহের যে অংশ বা কমেটটা সেটা ধরুন একটা পৃথিবীর মতো, আর সেটার উপরে তারা গিয়েছে আর সেটার উপরে গিয়ে তারা গর্ত করছে। তাদের লক্ষ্য হচ্ছে 6 মিটার গর্ত করার পরে সেটার ভেতরে নিউক্লিয়ার বোমা বা পারমাণবিক বোমা সেট করবে আর ওটাকে ব্লাস্ট করে দিয়ে ওটাকে দুর্বল করে দেবে। বা ধরুন এত বড় একটা কমেটের এক সাইডে যদি নিউক্লিয়ার ব্লাস্ট হয় তাহলে সেটার গতিপথ চেঞ্জ হয়ে যাবে, অন্যদিকেও যেতে পারে। তবে এই কাজটা তাদের খুব তাড়াতাড়ি করতে হবে, কারণ পৃথিবীতে যেমন এক পাশে দিন এক পাশে রাত হয়, ঠিক সেভাবেই এই কমেটেরও এক পাশে সূর্যের আলো পড়েছে আর এক পাশে হচ্ছে অন্ধকার রয়েছে। তো অন্ধকার অংশে যেমন তুষারপাত হচ্ছে মানে ঠান্ডা, কিন্তু অন্যদিকেই যে পাশে সূর্য পড়েছে সেখানেই 350 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা। আর এই কমেটের মধ্যেও পৃথিবীর মতোই খনিজ পদার্থের ভান্ডার রয়েছে, যেমন গ্যাস এবং তেলের। তো যদি এই পাশে সূর্য চলে আসে সেটা ফাটা শুরু করবে এবং সবাই এখানে মারা পড়বে। তবে তারপরেও তারা কোনোভাবে দ্রুত বোমা প্লান্ট করে সেখান থেকে বেরিয়ে আসতে লাগে, কিন্তু সূর্যের আলো অলরেডি আসা শুরু করেছে, তাপ আস্তে আস্তে বাড়তে শুরু করেছে। আর তখনই এটার যে গ্যাসের ভান্ডারগুলো ছিল, যেটা পৃথিবীতে গ্যাসের ভান্ডার তো অনেক নিচে মাটির, কিন্তু ওদের মাটির উপরিভাগে গ্যাস রয়েছে, মানে পুরোটা ভরা একটা বোমের মতো। তো গ্যাসগুলো ফাটা শুরু করে, তখন অ্যাস্ট্রোনটরা জান নিয়ে কিভাবে বাঁচা যায় সে চিন্তা করছে। তো এরই মধ্যে একজন করে কি হঠাৎ করে সূর্যের দিকে তাকায়, আর এর ফলে এত মারাত্মক আলো তার উপর পড়ে তার চোখ সাথে সাথে অন্ধ হয়ে যায়। আর আরেকজন গ্যাসের উপরে পড়ে, আর যার ফলে সে আকাশে উড়ে যায় এবং সে অন্তরিক্ষে টোটাল হারিয়ে যায়। তবে তারপরে বাকি সবাইকে ওই নভোযানে ওঠানো সম্ভব হয়, তবে যেজন উড়ে গেল তাকে বাঁচানো সম্ভব নয়। তার কারণ হচ্ছে এই নভোযানে খুব বেশি ফুয়েল নেই, বা খুব বেশি ফুয়েল নেওয়া সম্ভব না, লিমিট আছে। রকেট যে পাঠানো হয় রকেটের সাইজ কিন্তু অনেক বড় দেখানো হয়, ওগুলোর বেশিরভাগই কিন্তু ফুয়েল থাকে। একটা পার্টের ফুয়েল বা তেল শেষ হয়ে যাবে সেই পার্টটা আলাদা হয়, তারপর আরেক পার্টের ফুয়েল শেষ হয় সেই পার্টটা আলাদা হয়ে যায়। তো সেরকম এটা তো রকেট নয়, এই নভোযানে তো আপনার ভ্রমণ করে আবার ফিরে আসতে হবে। তো এটাতে অত ফুয়েল নেই যে ওই লোকটিকে বাঁচাতে পারবে। তো এর জন্য তাদের টার্গেট হচ্ছে তারা পৃথিবীতে চলে আসবে। তো এরপর তারা কমেট থেকে কিছুটা দূরে এসেই ওই পারমাণবিক বোমটা ব্লাস্ট করে দেয়, যার ফলে কমেট তো কিছুটা ধ্বংস হয়ই, কিন্তু তার প্রভাব তাদের নভোযানেও পড়ে, তাদের নভোযানও ড্যামেজ হয়, কিন্তু খুব বেশি ক্ষতি হয় না। কিন্তু আমাদের দেখানো হয় এই ব্লাস্ট করার ফলে আরো ব্যাপারটা ডেঞ্জারাস হয়েছে। কি হয়েছে, ওই কমেটটার এখন 2 টুকরা হয়েছে, একটা টুকরা বড় আর একটা টুকরা ছোট। আর আমেরিকার রাষ্ট্রপতি যখন এই কথা জানতে পারে সে তখন অনেক কষ্ট পায় এবং মিডিয়ার সামনে সবাইকে বলে এখন এই 2 টুকরোই পৃথিবীর দিকে আসছে, যে টুকরোটা ছোট সেটা সমুদ্রে পড়বে, আর সেটা যদি সমুদ্রে পড়ে তাহলে 500 মিটার পর্যন্ত সেটা ঢেউ হতে পারে, মানে ধরুন একটা 10-20 তলা বাড়ির সমান। এবং পানির স্পিড এত বেশি হবে যে 1 ঘন্টায় 1100 কিলোমিটার দূর পর্যন্ত যেতে পারবে, মানে প্রায় একটা ফাইটার জেটের স্পিড আপনি বলতে পারেন। তো বুঝতেই পারছেন ওটা যদি সাগরে পড়ে কি ধরনের একটা অবস্থা হবে, মানে উপরিভাগের সকল মানুষ মারা পড়বে। কিন্তু তারপরেও প্রেসিডেন্ট বলে এই বিপদ থেকে আমরা সবাইকে তো বাঁচাতে পারবো না, আমরা 10 লাখ মানুষকে বাঁচানোর একটা প্ল্যান করেছি, যাতে এই দুর্যোগ চলে গেলেও অন্তত মানবজাতি পুরোপুরি ধ্বংস না হয়ে যায়, মানবজাতিকে সামনে এগিয়ে নেওয়া যায়। আর এর সাথে তারা এটাও বলে আজ থেকে 10 মাস আগে যখন সর্বপ্রথম আমরা এই ডিস্কটা পাই বা এটা সম্পর্কে জানতে পারি, তখন থেকে আমরা প্রস্তুতি নিয়েছি এবং আমরা মাটির নিচে অনেক বড় সুড়ঙ্গ বানিয়ে সেখানে আমরা একটা ঘাঁটি তৈরি করেছি, যেখানে 2 বছরের খাদ্যের সাপ্লাই রয়েছে এবং 10 লাখ মানুষকে সেখানে 2 বছর রাখা হবে। এবং 2 বছর পরে যখন পৃথিবীর অবস্থা ভালো হবে তখন আমরা তাদের বের করে আনবো। তবে বলা হয় এখানে শুধুমাত্র আমরা চয়েস করে ডক্টর, আর্মি, আর্কিটেকচার, মানে বড় বড় লোক যাদেরকে লাগবে তাদেরকে নেওয়া হয়েছে। তবে বড় বড় লোকের কোঠা রেখেছে মাত্র 2 লক্ষ, আর বাকি 8 লক্ষ লোকের কোঠা রেখেছে হচ্ছে লটারি সিস্টেমে, মানে লটারি সিস্টেমে সাধারণ মানুষ থেকেও অনেকে সেখানে যেতে পারবে। তবে এখানে 50 বছরের বেশি কেউ লটারিতে অংশগ্রহণ করতে পারবে না, মানে যাদের বয়স 50-এর বেশি তাদের এখানেই মরার জন্য ছেড়ে দেওয়া হবে। আর এরই সাথে পুরো দেশে জরুরি অবস্থা জারি করে
দেওয়া হয়, মানে কারফিউ জারি করা হয়েছে, কেউ বাড়ি থেকে বের হতে পারবে না, যাতে কোনো ধরনের কোলাহলের সৃষ্টি না হয়। তো আমরা দেখি লিওর কাছে কল আসে আর তাকে বলা হয় তোমাকে এই প্রোগ্রামের জন্য আগেই চয়েস করা হয়েছে, কারণ তুমি সবার আগে এই কমেন্টটা দেখেছিলে। তবে সেখানে জানা যায় লিওর যে গার্লফ্রেন্ড সারা ছিল তার পরিবারকে চয়েস করা হয়নি, আর এর জন্য সারার মন খারাপ ছিল। আর এর জন্য সে সারার কাছে যায় এবং তাকে দুটো আংটি দেখায়, বলে আমরা দুজনে যদি বিয়ে করে নেই তাহলে তো তুমি আমার পরিবারের সদস্য হয়ে যাবে আর আমার সাথে যেতে পারবে, আর আমি ন্যাশনাল সিকিউরিটির সাথে কথা বলেছি। কিন্তু সারা বলে আমি এত সেলফিশ কিভাবে হতে পারি, আমি আমার পরিবার ছেড়ে কোথায় যাব। তখন লিও বলে তুমি চিন্তা করো না, আমি ওটার ব্যাপারেও কথা বলবো, কিছু না কিছু হয়ে যাবে। তো এরপর তারা বিয়ে করে, আর কিছুদিন পরে সরকার থেকে আর্মি এবং গভর্নমেন্টের বাস আসে এবং তারা সেই লোকদের উঠাতে থাকে যাদের চয়েস করা হয়েছিল, মানে তাদেরকে সুরক্ষিত জায়গায় নিয়ে যাবে। তো এখানে সারার নাম তো ছিল, কিন্তু সারার বাবা মা সাথে 9 বছরের যে ছোট একটা ভাই রয়েছে তার নাম আসেনি। আর এখানে উল্লেখ্য লিও সরাসরি হোয়াইট হাউসে প্রেসিডেন্টের কাছে রিকোয়েস্ট করেছিল সারার ফ্যামিলির নাম যেন আসে, কিন্তু আসেনি। কিন্তু সারা বলে দেয় সে তার বাবা মাকে ছাড়া কোথাও যাবে না। লিও তাকে অনেক বোঝানোর চেষ্টা করে, কিন্তু কোনো লাভ হয় না। আর তখন লিও সিদ্ধান্ত নেয় সে ওখানে গিয়ে প্রেসিডেন্টকে বা বড় কাউকে বলে সারার পরিবারকে নেবে। তো সে সারাকে রেখে চলে যায়। আর অন্যদিকে আমরা দেখি দুনিয়া ধ্বংস হয়ে যাবে এই খবর তো সাধারণ মানুষ পেয়ে গিয়েছে, চারিদিকে কোলাহল এবং লুটপটের মহল শুরু হয়ে গিয়েছে। ধরুন ব্যাংকে গিয়ে টাকা চুরি করছে, এই করছে ওই করছে। আসলে এখন আর কেউ নিয়ম ফলো করছে না, কারণ সবাই জানে পৃথিবী ধ্বংস হয়ে যাবে, পুলিশও কাজ করছে না, সন্ত্রাসীও কাজ করছে না, এখন সাধারণ মানুষও সন্ত্রাসী হয়ে গিয়েছে। তো যাই হোক লিও তার পরিবারের সাথে সেই জায়গাতে যায় যেখান থেকে তাদের সেই জায়গাতে নিয়ে যাওয়া হবে যেখানে 2 বছর থাকতে হবে। কিন্তু হঠাৎ করে লিও তার মত চেঞ্জ করে, সে তার পরিবারকে বলে আমি সারাকে আনতে যাচ্ছি, খুব তাড়াতাড়ি ফিরে আসবো। আর এটা বলে সে চলে যায়। তো ছোট কমেটটি পৃথিবীতে ধাক্কা খাওয়ার মাত্র 12 ঘন্টা সময় রয়েছে, আর সেটার ফলে সমুদ্রের পানি পুরো পৃথিবীর মোটামুটি 100 মিটার উপর দিয়ে গড়িয়ে পড়বে। তো এতে পৃথিবীর উপরে ভাগ ধ্বংস হয়ে যাবে। আর তার 3 ঘন্টা পরে সবচেয়ে বড় কমেটটি কানাডার উপর পড়বে। এতে এত বড় ধামাকা হবে যে পুরো দুনিয়া ধুলায় মিশে যাবে, এবং 2 বছর পর্যন্ত এই পৃথিবীর আবহাওয়া ডেঞ্জারাস থাকবে, ধুলো ভরা থাকবে, এবং পৃথিবীর ওপরে যত ধরনের প্রাণী রয়েছে সব বিলুপ্ত হয়ে যাবে। শুধুমাত্র তারাই বাঁচবে যারা মাটির নিচে ওই স্পেশাল জায়গায় থাকবে। আর এদিকে আমাদের আকাশে সেই স্পেসশিপটা দেখানো হয়, আমরা দেখি তারা নিউক্লিয়ার বোমাটা ব্লাস্ট করে ফিরে আসছে। তো তাদের মনে অনেক দুঃখ যে উল্টো তাদের জন্য আরো সমস্যাটা ডাবল হচ্ছে। কিন্তু তখন হঠাৎ করে ওদের ক্যাপ্টেন বলে আমাদের কাছে এখনো 4টা বড় বড় নিউক্লিয়ার মিসাইল রয়েছে, আর তারা ক্যালকুলেশন দিয়ে হিসাব করে এই 4টা নিউক্লিয়ার মিসাইল যদি ওই কমেটের সাথে লাগিয়ে দেওয়া যায় বা ধ্বংস করা হয় তাহলে ওই কমেট অনেক ছোট ছোট টুকরো হবে, আর এত বেশি ছোট টুকরো হবে যে ওগুলো যদি পৃথিবীতে পড়ে পুরো পৃথিবী একবারে ধ্বংস হওয়ার সম্ভাবনা থাকবে না। দেখা যাবে ছোট ছোট হয়ে পৃথিবীতে পড়েছে ঠিকই, কিন্তু তারপরেও অনেক প্রাণ বেঁচে যাবে। মানে ধরুন 100টা গ্রাম ধ্বংস হবে, কিন্তু তবুও ভালো, পুরো পৃথিবীতে বেঁচে যাবে। তবে এখানে একটা বিষয় উল্লেখ্য, তারা যদি ওই নিউক্লিয়ার বোমগুলো আবার ব্লাস্ট করতে ওই কমেটের কাছে যায় তারা কখনোই পৃথিবীতে আর ফিরতে পারবে না, কারণ অতখানি তেল নেই এই নভোযানে। তো তারা যদি সেখানে যায় তাদের জীবনের মায়া ত্যাগ করে যেতে হবে। তবে তারপরেও সবাই তাদের জীবন স্যাক্রিফাইস করে পৃথিবীর মানুষকে বাঁচানোর জন্য, আর এই জন্য তারা কমেটের দিকে আবার রওনা হয়। আর অন্যদিকে পৃথিবীতে দেখানো হয় লিও বাড়িতে পৌঁছে গিয়েছে, কিন্তু সেখানে সারা ছিল না, সে তার পরিবারের সাথে কোথাও চলে গিয়েছে। আর এরপর সে বাইক নিয়ে সারাকে অনেক খুঁজতে থাকে, আর আমরা দেখি চারিদিকে সড়কে ট্রাফিক রয়েছে, লোকেরা কোথাও গিয়ে বাঁচতে যাচ্ছে, কিন্তু যারা জানে না অ্যাকচুয়ালি কোথায় গেলে বাঁচতে পারবে। আসলে দুনিয়াতে এখন কোনো সুরক্ষিত জায়গা নেই, মানে এই দৃশ্যগুলো খুব ভয়ঙ্কর। তবে তারপরে লিও সারাকে খুঁজে পায় ভাগ্যগুণে, আর এবার সারার বাবা মা সারাকে বোঝায় তুমি লিওর সাথে চলে যাও, জাস্ট তোমার 9 মাসের এই ছোট ভাইটিকে নিয়ে যাও। আর তারপর লিও তার শালা এবং বউকে নিয়ে সেখান থেকে রওনা দেয়। আর অন্যদিকে আমাদের দেখানো হয় সেই নিউজ রিপোর্টার জেনির জন্য হেলিকপ্টার এসেছে, কারণ তার নামও মেধাবী লিস্টে ছিল, মানে যাদেরকে পরবর্তী দুনিয়া এগিয়ে নিতে কাজে লাগবে। কিন্তু সে নিজে না গিয়ে তার বদলে তার ঘনিষ্ঠ বন্ধু আর ছোট ভাইকে হেলিকপ্টারে বসিয়ে দেয়, আর নিজে আসে বাবার সাথে দেখা করার জন্য, কারণ সে গত 5 বছর ধরে তার বাবার সাথে রেগেছিল, কথা বলেনি। আর জীবনের এই শেষ সময় সে তার বাবার সাথে সকল রাগ শেষ করে ফেলে এবং তার বাবার সাথেই বাকি জীবনটা কাটাতে চায়। আর আমরা দেখি তারা সমুদ্রের পাড়ে বাবাকে জড়িয়ে ধরে। আর ততক্ষণে দেখা যায় আকাশের ছোট কমেটটি পৃথিবীতে পৌঁছে গিয়েছে, যেটা বায়ুমণ্ডল আসার পর বাতাসের ঘর্ষণে মারাত্মক আগুন ধরে এবং গতি আরো বেড়ে যায়, মানে পৃথিবী আকর্ষণ করছে, খুব দ্রুত সমুদ্রের দিকে আগাচ্ছে সেটি। আর দেখতে না দেখতেই সেটা সমুদ্রে পড়ে এবং অনেক বড় একটা ওয়েভ বা ব্লাস্টের সৃষ্টি হয়, বিশাল বড় ঢেউর সৃষ্টি হয়। আর জেনি এবং তার বাবা সেই ঢেউয়ের মাঝে সারা জীবনের জন্য হারিয়ে যায়, এবং এখানে শহরের পর শহর ধ্বংস হয়ে যায়, 5তলা 10তলা বিল্ডিং পর্যন্ত পানির নিচে চলে যায়। আর তখন আমরা দেখি লিও তো ওই জায়গা পৌঁছাতে পারেনি, কিংবা এখন আর সম্ভব নয়, কিন্তু লিও উঁচু পাহাড় উঠে যাচ্ছে এবং ওর সাথে আরো অনেক লোকই রয়েছে।
আবার অন্তরিক্ষে আমাদের দেখানো হয় মানে আকাশে, সেখানের অ্যাস্ট্রোনটের টিমরা ওই বড় কমেটের দিকে এগিয়ে যাচ্ছে এবং তারা শেষবারের মতো যার যার পরিবারের সাথে কথা বলছে এবং এটা অনেক বড় একটা আবেগী মুহূর্ত ছিল, কারণ আজকের পরে তারা আর কখনোই তাদের পরিবারের আওয়াজ শুনতে পাবে না। তো একটু পরেই তারা স্পেসশিপটি নিয়ে, যেটার ভেতরে 4টা নিউক্লিয়ার বা পারমাণবিক বোমা ছিল, সেটা সহ ওই কমেটের সাথে ধাক্কা লাগায়। আর এই ধাক্কার কারণে ওই বড় কমেটটি পুরোপুরি ব্লাস্ট হয়ে যায় এবং অনেক ছোট ছোট টুকরা হয়ে যায়। মনে করুন বড় কমেটটি একটা ধুলায় পরিণত হয়েছে। আর অন্যদিকে আমরা দেখি লিও, সারা এবং অনেক লোক বর্তমানে পাহাড়ের উপর রয়েছে, যার জন্য পানি থেকে তারা বেঁচে গিয়েছে, কারণ পানির লেভেল পাহাড়ের মাথা পর্যন্ত আসেনি। কিন্তু পানির মধ্যে আমরা কোনো 50 তলার বিল্ডিংও দেখতে পাই না, মানে সবই তলিয়ে গিয়েছে। আর তারা এখন অপেক্ষা করছে যে সবচেয়ে বড় কমেটটি আসবে, আর এটা আসলে ভূমির ওপরে সবাই ধ্বংস হয়ে যাবে, যেমন জীবজন্তু, পশু পাখি, গাছপালা সবকিছু। তবে তারা অবাক হয়ে যায় যখন তারা দেখে যে বড় কমেটটির বদলে আকাশে আতশবাজির মতো ছোট ছোট, এর মানে হচ্ছে ওই বড় কমেটটি যে ধ্বংস হয়ে একেবারে ছোট ছোট টুকরা হয়েছে, তার কিছু ছোট ছোট টুকরা চাঁদার পৃথিবীর মধ্যাকর্ষণ শক্তিতে আটকা পড়বে। কারণ আপনারা জানেন চাঁদার পৃথিবীর যে মধ্যাকর্ষণ শক্তি রয়েছে সেটা পার হতে কিন্তু সেকেন্ডে 12 কিলোমিটার একটা গতি লাগে, মানে রকেটের পার হতে। ওই টুকরার অনেকগুলো সেখানে আটকে যাবে, আর যেগুলো ভেতরে আসতে পেরেছে সেগুলো অনেক ছোট ছিল বা যে সাইজেরই ছিল সেটা পুরো দুনিয়া ধ্বংস করতে পারবে না, সর্বোচ্চ শহরের কিছু অংশ ধ্বংস হবে। তো এর ফলে পৃথিবীর ওপরের ভাগের মানুষও মানে লিওরাও বেঁচে যায়। কিন্তু যদি বড় কমেট আসতো তাহলে কিন্তু দুনিয়ার সব মানুষ ধ্বংস হয়ে যেত, শুধুমাত্র মাটির নিচে যারা রয়েছে তারা বাঁচত। তো সবাই বুঝে যায় যে অ্যাস্ট্রোনটরা তাদের জীবনের কোরবানি দিয়ে পুরো পৃথিবীর মানুষকে বাঁচিয়ে গিয়েছে। তবে তারপরেও পৃথিবীর 4 ভাগের 3 ভাগ মানুষ এই সুনামির কারণে মারা গিয়েছে এবং সারা শহরে এখনো পানি রয়েছে, একটা বিল্ডিংও চোখে পড়ছে না। খুব শীঘ্র এখান থেকে পানি চলে যায়। আর প্রেসিডেন্ট তারপর ভাষণে সবাইকে বলে, আমরা আমাদের নায়কদের কখনোই ভুলবো না, যারা পৃথিবীটিকে বাঁচিয়ে দিয়ে গিয়েছে, সারা জীবন তাদেরকে মনে রাখবো। আর যদিও আমাদের সবকিছু ধ্বংস হয়ে গিয়েছে, তবে এখান থেকে আমরা নতুন করে শুরু করব এবং পৃথিবীকে আবার আগের অবস্থায় নিয়ে যাব। আর এখানেই সিনেমাটি শেষ হয়ে যায়। তো এটাই ছিল ডিপ ইম্প্যাক্ট সিনেমাটি। তো যাই হোক, আমরা যে সিনেমাটি দেখলাম এটা কিন্তু আসলে ফেলে দেওয়ার মতো একটা সিনেমা নয়। আমরাও জানি যে পৃথিবীতে অনেক অবজেক্টিভ রয়েছে, মানে আমরা প্রায় কিন্তু ধূমকেতু দেখি যে আকাশে একটা তারা ছুটে যাচ্ছে, ধরুন ওই তারাটা ওই লাইনে অত দূরে যাচ্ছে, সেই তারাটা যদি ডাইরেক্ট পৃথিবীতে আসে, এবং পৃথিবীতে কিন্তু অনেকবার উল্কা পড়ার রেকর্ড রয়েছে, কিন্তু কোনো একটা উল্কার সাইজ যদি অনেক বেশি বড় হয় আমাদের কি হবে? আর এখানে আরেকটা জিনিস যেটা দেখানো হয়েছে, এটা আসলে সম্ভব না যে কোনো উল্কা যদি পৃথিবীর দিকে আসতে থাকে তখন যদি পারমাণবিক বোমা মেরে সে উল্কাকে ধ্বংস করে দেওয়া হয় তাহলে যে পৃথিবী বেঁচে যাবে, এটা আসলে সম্ভব নয়। নাসার রিসার্চে দেখা গিয়েছে, মানে এই সিনেমার পরে নাসা রিসার্চ করেছিল এই লজিকটা নিয়ে, এবং নাসা দেখিয়েছে এরকম যদি করা হয় উল্টো এতগুলো টুকরা হবে যে সবগুলো টুকরো পৃথিবীতে পড়লে সেটা আরো বড় একটা ইম্প্যাক্ট হবে, মানে পৃথিবী আরো বেশি ধ্বংস হবে। তো অ্যাকচুয়ালি যদি এই ধরনের কোনো কমেট পৃথিবী দিকে আসতে যায়, মানব জাতি বাঁচানোর কোনো ওয়েই নেই। এটা জাস্ট একটা সিনেমা ছিল, আপনি রিসার্চ করে দেখতে পারেন। কমেট বা গ্রহাণু থেকে বাঁচার কোনো প্রযুক্তি আজও পৃথিবীতে আবিষ্কার হয়নি। আরেকটা বিষয় ভাবুন, ধরুন পৃথিবী ধ্বংস হয়ে যাবে, আমরা সবাই যার যার মতো পালাচ্ছি, অথচ সারা জীবন আমরা একসাথে কাটিয়েছি, বিদের অবস্থাটা কেমন লাগবে? ঠিক সেরকম আমাদের দেশে যে নদীর পার্শ্ববর্তী যে এলাকাগুলো রয়েছে তারা একসাথে শত শত বছর ধরে বসবাস করছে, কিন্তু যখন নদী ভাঙনে তাদের পুরো গ্রাম শেষ হয়ে যায়, তাদের এতদিনের সম্পর্ক, এতদিনের ভালোবাসা, এতদিনের একটা সমাজ ধ্বংস হয়ে কেউ আলে যায়, কেউ ডালে যায়, কেউ রাস্তায় চলে যায়, তাদের কাছেও কিন্তু এটা কিয়ামতের মতো। তো কিয়ামত মানে যে শুধুমাত্র পৃথিবী ধ্বংস হতে হবে তা কিন্তু নয়, একটা নদী ভাঙনও কিন্তু ছোট্ট একটা পৃথিবী ধ্বংস করে যায়। আর নদী ভাঙন জিনিসটা আমার কাছে খুব ভয় লাগে। আর আমি মনে করি আমাদের দেশের নদী ভাঙন কিন্তু অনেক বড় একটা সমস্যা। আমাদের এত বছর হয়ে গিয়েছে স্বাধীনের, তারপরেও কিন্তু এখন আমাদের নদী ভাঙনের ভয় করতে হয়। আমার মনে হয় বাজেটের বড় একটা অংশ পদ্মা ব্রিজ যেভাবে আমরা সাধারণ জনগণ করেছি, সেভাবে আমরা সবাই একসাথে হয়ে সরকারের সাথে মিলে পুরো বাংলাদেশের নদীগুলো আগে শাসন করা প্রয়োজন। আপনি নদী থেকে দূরে রয়েছেন, আমি নদীর কাছে রয়েছি, আমার গ্রাম যদি এখান থেকে ভেঙে যায়, আমি যদি বসত বাড়ি হারা হই, সেটার প্রভাব কিন্তু দেশের মধ্যে পড়বে। তো নদীর পাশে একজন রয়েছে, আপনি ঠিক জায়গায় রয়েছেন, তার মানে এই না আপনি নিরাপদে রয়েছেন, সেটা পুরো দেশেই প্রভাব পড়ে। তো আমার মনে হয় এটা অনেক ব্যয়বহুল একটা ব্যাপার। তবে তারপরেও নদী শাসনের ব্যাপারে আমাদের দেশের খুবই সিরিয়াস হওয়া উচিত, কারণ একটা নদী ভেঙে গ্রাম ভাঙাও মানে ছোট্ট একটা পৃথিবী ধ্বংস হয়। সেই গ্রামে মানুষ ছিল, সেই গ্রামের সমাজ ছিল, গ্রামের মাতব্বর বা প্রেসিডেন্ট ছিল, সেই গ্রামে অনেক ভালোবাসার মানুষ ছিল, অনেক পরিবার ছিল। খুব কষ্টকর একটা ব্যাপার। তো ভালো থাকবেন, সুস্থ থাকবেন, টেক কেয়ার, আল্লাহ হাফেজ।